শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের ট্রেন চলে অর্ধেক বগি নিয়ে। টিকিট সংকটে যাত্রীরা প্রতি ট্রিপে রেলে লোকসান প্রায় 2 লাখ টাকা। 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। অজ্ঞাত 6 মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর। স্কয়ার ট্রলেটেজের পৃষ্ঠপোষকতায় 24 অক্টোবর শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানের রিয়েলিটি শো 2025। নিবন্ধনের শেষ তারিখ 22 আগস্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো দীর্ঘদিন ধরে চলছে অর্ধেকের মতো বগি নিয়ে। এতে টিকিট সংকটে ভুগছেন যাত্রীরা। প্রতি ট্রিপে প্রায় 2 লাখ টাকা লোকসান গুনছে রেল কর্তৃপক্ষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কপথে নানা প্রতিবন্ধকতার কারণে ভরসা রেল যোগাযোগ, কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে পারছে না আন্তনগর ট্রেন। সিলেট থেকে ঢাকা কিংবা চট্টগ্রামগামী ট্রেনে প্রতিদিন টিকিটের জন্য হাহাকার থাকলেও সীমিত সংখ্যক বগি হওয়ায় অনেককেই ফিরে যেতে হয় খালি হাতে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের 6টি ট্রেনই চলছে গড়ে 13 থেকে 14টি বগি নিয়ে, যেখানে সক্ষমতা রয়েছে 22টি বগি টানার। আর এই বগি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়ার অনেক নিরাপদ, তাই এই যাতায়াত ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করা যায় তাহলে অনেক ভালো হয়। রেল লাইনের যোগাযোগে সারা বাংলাদেশে এত আপডেট হয়েছে, কিন্তু সিলেটের কথা দেখেন, মাত্র এই একটা ট্রেনের মধ্যে অল্প কয়েকটা বগি, তারপরে এত যাত্রী থাকার কারণে দেখা যায় যে আমরা চাইলেও পাই না, টিকিট পাই না। টিকিট কালোবাজারি তো আছেই। সবসময় বলা হয় যে ট্রেনের টিকিট সংকট, কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ট্রেনগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেক সক্ষমতা আছে অনেকগুলো বগি টানার, কিন্তু সেই তুলনায় আসলে কম সংখ্যক বগি নিয়ে ট্রেন চলে যাচ্ছে ঢাকাতে বা বিভিন্ন গন্তব্যে। তো এই বিষয়টা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, কারণ মানুষের অনেক চাহিদা রয়েছে সিলেটের ট্রেন চলাচলের জন্য। যাত্রীর তুলনায় বগি কম, আমাদের বগি যদি বাড়ানো হতো ট্রেনে তাহলে আমাদের যাত্রীরা অনেক সুবিধা পাইতো, কিন্তু এখানে কোনো একটা কাজ হচ্ছে যে বগি বাড়াইতেছে না। সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ হয় প্রায় 7 লাখ টাকা, অথচ টিকিট বিক্রি করে আয় হচ্ছে 5 লাখের মতো। পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে এই ক্ষতি পুষিয়ে দ্বিগুণ উপার্জন সম্ভব। সংকট নিরসনে ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন বগি আনার প্রক্রিয়া চলছে বলে জানান এই রেল কর্মকর্তা। জাতীয় চাপ তো আগের চেয়ে অনেক চাপ। যেমন আগে আপনার বগি ছিল যখন আপনার 16টা বগিও চলতো, আমরা তখনও চাপ ছিল। এখন বগি কমতে আসছে 13টায়, তখন তো আর চাপ তো আর কমে নাই, যেহেতু জনসংখ্যা বাড়ছে, টিকিটের দাম বাড়ে নাই, সব কিছু দাম বাড়ে, টিকিটের দাম বাড়ে নাই, সেই তো জাতীয় চাপ আমাদের অটোমেটিক আসছে, এটা তো আমরা কমাতে পারতেছি না। আমরা যাত্রী চাহিদা বাড়লেও বগি সংকটে ক্ষতির মুখে রেল। সমাধানের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও ভিন্ন এক হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। আসামি পক্ষের শুনানি 13 আগস্ট। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A আদেশ দেয়। ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আশুলিয়ায় 29 আন্দোলনকারী হত্যার শিকার হওয়ার তথ্য প্রমাণ মিলেছে। বলেন, পুলিশ বাহিনীর সেই সদস্যরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আসছে ও আসবে যারা ঊর্ধ্বতনের নির্দেশ মানার নামে বর্বরতা করেছে। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
প্রশাসনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। রামপুরায় হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত 6 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে। মরদেহগুলো 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল। এই দীর্ঘ সময়ও তাদের খোঁজে আসেননি কেউ। এতে অজ্ঞাত হিসেবে আজ দাফন করা হবে তাদের। শাহবাগ থানা জানিয়েছে সবার ডিএনএ সংরক্ষণ করা আছে, দরকার হলে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত 6টি মরদেহের 3টি যাত্রাবাড়ি, 1টি পল্টন ও 2টি শাহবাগ থানা এলাকার। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিতে এই চিঠি পাঠানো হয়। এতে ফেব্রুয়ারিতে রোজার আগে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। আজ সকালে নির্বাচন কমিশনাররা পূর্ব নির্ধারিত কমিশন বৈঠকে বসেন। বৈঠকটি এখনো চলছে। গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে তিনি সচিবালয়ে যান। পরে তিনি নতুন ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন। বৈঠকটি দুপুর 1টার দিকে শেষ হয়। এর আগে গত বছরের 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ ছিল দ্বিতীয় বৈঠক, যার বিস্তারিত নিয়ে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। আবার শুরু হচ্ছে দেশের ফোক গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। রাজধানীর একটি হোটেলে সকালে সংবাদ সম্মেলনে এই আয়োজনের নতুন লোগোর উন্মোচন করা হয়। আয়োজকরা জানান দেশের নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের এই গান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা পালন করছে ম্যাজিক বাউলিয়ানা। পঞ্চম এই আসরে নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে আজই, যা চলবে 22 আগস্ট পর্যন্ত। আসর শুরু হবে 24 অক্টোবর। বিচারক হিসেবে থাকবেন প্রখ্যাত বাউল শফি মণ্ডল, সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। রিয়েলিটি শোর পৃষ্ঠপোষকতায় থাকছে স্কোয়াড টয়লেট্রিজ আর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। তরুণ সমাজের এত আগ্রহ ম্যাজিক বাউলিয়ানার প্রতি, বাউল গানের প্রতি, সেটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে ম্যাজিক বাউলিয়ানার আগ্রহকে নিয়মিত হতে হবে। তাই আজকে শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানার 5ম আসর। রেজিস্ট্রেশনও শুরু হবে আজকেই। রেজিস্ট্রেশন করা যাবে 22 আগস্ট পর্যন্ত। তারপর সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস জুড়ে আমরা 7টি ডিভিশনে 8টি জোনে অডিশন করব। তো এই যে আয়োজন, এই আয়োজনগুলোতে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। নড়াইল জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতাল, কিন্তু চিকিৎসক সংকটে সেবা বঞ্চিত হচ্ছে জেলার মানুষ। গেল 15 বছর ধরে চলে আসা জনবল ও শয্যা সংকটে হাসপাতালটি নিজেই রোগীতে পরিণত হয়েছে। নড়াইল রিপোর্টার মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 10 লাখ জনসংখ্যা অধ্যুষিত জেলা নড়াইলের মানুষের চিকিৎসার অন্যতম নির্ভরতা আধুনিক জেলা হাসপাতালটি। 2008 সালে হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত হলেও এখানে 100 শয্যার বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক। 100 শয্যার এই হাসপাতালে প্রতিদিন 350 থেকে 400 জন রোগী ভর্তি থাকে। পাশাপাশি আউটডোরে 400 থেকে 600 জন রোগী চিকিৎসা নেয়। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ডাক্তারকে কমাসে কালকে দেখি, ঠিক আছে, এখনো পর্যন্ত ডাক্তার আসেনি। 3 দিন যাবত এই রোগী বসে আছে, কোনো ডক্টর আসেনি, এখন পর্যন্ত অনিয়মভাবে বসে আছে। এই রোগী যদি হঠাৎ করে যদি মারা যায়, এ দায়ভার কে নেবে? তারা যতটুকু সেবা চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না। রোগীর এই জন্য অনেকেই কমপ্লেন করছে আমরা ঠিকমতো সেবা দেই না। কিন্তু আমাদের বিষয়টাও দেখতে হবে যে আমরা কিভাবে 2 জন নার্স দিয়ে, 3 জন নার্স দিয়ে এই পুরো 60 জন রোগীর সেবা করব।
40 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে হাসপাতালে রয়েছে 13 জন চিকিৎসক। স্বাস্থ্যসেবার মান বাড়াতে জনবল সংকট সমাধান জরুরি বলছেন চিকিৎসকরা। যে বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের সার্ভিস দিতে হয়, আমার 100 বেডের হাসপাতালে তার 3 থেকে 4 গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং এত অল্প জনবল দিয়ে আসলে সন্তোষজনক সার্ভিস দেওয়া কখনোই সম্ভব নয়। আমাদের এই 100 শয্যার হাসপাতালকে যদি 250 শয্যায় উন্নীতকরণ এবং এটা যদি রাজস্ব খাতে এভাবে ব্যবস্থা করা যায়, তাহলে পদায়ন হলে ডাক্তাররা আসতে বাধ্য এখানে। চিকিৎসক সংকট সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তবে কবে নাগাদ সংকটের সমাধান হবে তা বলতে পারছেন না কেউই। সিনিয়র ডাক্তারদের যে পোস্টগুলো মূলত সেই পোস্টগুলোই ফাঁকা। সিনিয়র ডাক্তারদের প্রায় 10টা পোস্ট, যার সবগুলোই ফাঁকা আছে। আমাদের ক্যাবিনেটের দৃষ্টিও আকর্ষণ করেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্যসেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এ সংক্রান্ত, যে আমাদের ডাক্তার সংকট এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের বেতনও হচ্ছে না। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসক সহ জনবল সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নেবে এ প্রত্যাশা নড়াইলবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে। তারা বলেন, এ নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন ও পরে আরও কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট তাদের নজরে এসেছে। তারা দাবি করেন, বেশিরভাগ মেডিকেল সেন্টারই সঠিকভাবে কাজ করছে, অল্প কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। তাদের নিতে হচ্ছে নির্ধারিত খরচের 4 গুণ পর্যন্ত বেশি টাকা। এমন অনিয়ম চলতে থাকলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অনিয়ম বন্ধে স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। এইভাবে যে হচ্ছে এতটা আমরা জানতাম না, পরবর্তীতে আমরা সংবাদের মাধ্যমে জানতে পারলাম। হীন কাজের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই সেন্টারকে রক্ষার আবেদন জানাচ্ছি। বৃষ্টি বেশি হওয়ায় যশোর এলাকায় এবার পাটের আঁশের মান ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা। পাট জাগ দেওয়ার জন্য পানিও আছে পর্যাপ্ত। ফলন তুলনামূলক কম হলেও পাটের ভালো দাম আশা করছেন তারা। যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের পাট ক্ষেতগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট চাষিরা। কেউ পাট কাটছেন, আবার কেউ পাট জাগ দিচ্ছেন। এবার পাট আবাদের সময় বেশি বৃষ্টি হয়েছে, সে কারণে আঁশ কম পাওয়া যাবে বলছেন চাষিরা। তবে একই কারণে আঁশের মান আবার ভালো হবে। সেই সাথে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে এবার। যশোর পাটের ফলন ভালো এবং পানিও অগ্রিম পানি আসছে। পাট কাটি জায়গায় জাগ দেওয়া যাচ্ছে এবং পাটের রঙও ভালো আছে। পাটের খুব মান ভালো। পাট কাটি জায়গায় জাগ দিচ্ছি, খরচ কম আছে। বোনার সময় একটু কষ্ট হইলো, কিন্তু এখন কষ্ট আছে না, সেটা এখন পোষায় যাচ্ছে। কিছু কিছু পাটে লাভের সংখ্যা কম আছে, কিছু কিছু পাটে লাভের সংখ্যা একটু বেশি আছে। একটা আটিতে আমরা 3 হাতা পাট বানাই। 3 হাতা পাটে দেখা যায় যে 4 কেজি 4.5 কেজি পাট অনেক সময় হয়। কিন্তু এবার যে পরিবেশ, তো এক আটিতে 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি বেশি ছাল হবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এবার জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাট আবাদের পরিমাণ। অন্তত 62,000 টন আঁশ পাওয়ার আশা তাদের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্য অঞ্চল, বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে আঁশের মানটা একটু খারাপ হয় যশোরে জাগ দেওয়ার কারণে। আশা করছি এবার আরও ভালো গুণগত ভালো মানের পাটের আঁশ পাওয়া যাবে এবং আশা করছি যেহেতু আঁশের গুণগত মান ভালো হবে, দামও বেশি পাবে ইনশাআল্লাহ। চলতি বছর জেলায় 1,13,000 কৃষক 24,340 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ করেছেন। গতবার যা ছিল 24,000 হেক্টর। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নোয়াখালী ও যশোরের জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও বৃষ্টিতে রাঙামাটি, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই মাস থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধতায় জেলার 7 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,500 হেক্টর ফসলি জমি।
এদিকে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে শহরের পানি নামানোটা আমাদের টার্গেট ছিল, হয়তো উচ্ছেদ করে আরও ব্যাপক আকারে আমরা ওখানে কাজ করতে যখন যাব তখন হয়তো এটা উচ্ছেদ হবে, আবার আমরা পরিমাপ করে তারপরে আগাবো। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য এটা আমরা যেগুলো প্রকল্প একদম না নিলেই নয়, সেগুলো প্রকল্প আমরা অতি সত্বর মন্ত্রণালয়ে পাঠাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তর এগুলো বিষয়ে তারা পরিকল্পনা নিয়েছে, গ্রহণ করেছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। যশোরে ভারী বৃষ্টিতে গেল 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ এলাকার 32,000 হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এলাকার নদ ও খাল খননের দাবি স্থানীয়দের। বিনা সাইড, বিনা দান 7 এই ধরনের বীজ সরবরাহের মাধ্যমে নতুন করে বীজ তোলার মাধ্যমে আমাদের যে ক্ষতিগ্রস্ত জমি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত জমিতে আমাদের যদি নতুন করে আমরা রোপণ করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। জামালপুর পৌরসভার হাটচন্দ্রা, পলাশতলা ও শেখের ভিটা এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে জলাবদ্ধতা। বর্ষা এলেই সেই দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। দ্রুত পানি নিষ্কাশনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, কমিটি সরেজমিনে পরিদর্শন করেছে একাধিকবার। তো তাদের প্রস্তাবনার প্রেক্ষিতে আমি পৌরসভাকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য স্বল্পমেয়াদে যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। চট্টগ্রামে সৃষ্ট জলজটের পানি নেমে গেলেও নগরীর বায়েজিদ অক্সিজেন সড়কের এক পাশের সড়ক ধসে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বিকেল থেকে ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুত, জুরাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বাঁধের 16টি গেট এবার চতুর্থ দফায় 3 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে আজ সকাল 6টা থেকে চন্দ্রঘোনা, রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাঙামাটি থেকে বান্দরবানগামী যাতায়াতকারীরা। পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোত দেখা দেওয়ায় রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাইবান্ধায় বেড়েছে তিস্তাসহ সব নদ নদীর পানি। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। খেলার খবর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ অ্যান্ড টি20 সিরিজে অংশ নিতে রাত 12টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দলের একাংশ। শুক্রবারের রাতে দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাকি ক্রিকেটাররা। এবার টপ অ্যান্ড টি20 সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে 11টি দল। সেখানে পাকিস্তান এ দল, নেপাল জাতীয় দল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইকস, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 6টি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে নুরুল হাসান সোহানের দল। 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ এ দলের টুর্নামেন্ট। আসরের সেমিফাইনাল ও ফাইনাল হবে 24 আগস্ট। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের ট্রেন চলে অর্ধেক বগি নিয়ে। টিকিট সংকটে যাত্রীরা, প্রতি ট্রিপে রেলের লোকসান প্রায় 2 লাখ টাকা। 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। অজ্ঞাত 6 মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফেদুলে হস্তান্তর। স্কয়ার টর্নেডিজের পৃষ্ঠপোষকতায় 24 অক্টোবর শুরু হচ্ছে এবছরের ম্যাজিক বাউলিয়ানার রিয়েলিটি শো। নিবন্ধনের শেষ তারিখ 22 আগস্ট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।